অলিপুর গ্রামে মকবুল নামের একজন মাছ বিক্রেতা বাস করত। একদিন সকালে মকবুল দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, অন্যদিকে মানিক শুয়ে ঘুমোচ্ছে। মানিককে নিয়ে কি করব বুঝতে পারছি না, ও তো মাছের দোকানে আমাকে সাহায্য করতে রাজি হন না। ও ছোট মানুষ, পড়াশোনা করছে, বড় হোক তখন ঠিকই সাহায্য করবে। এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। সে এখন আর ছোট না, ম্যাট্রিক পাশ করা ছেলে, চাকরি বাকরি তো করেই না, বরং আমাকে সাহায্য করার জন্য একটি আঙুলও তোলেন না। তার সাহায্য দরকার, বিশেষ করে এখন যখন ব্যবসা কঠিন। আমি আবার ওর সাথে কথা বলবো, হয়তো এবার শুনবে। আমরা তো আর ওকে জোর করতে পারি না, ও তো আমাদের একমাত্র সন্তান। তোমার আশকারা পেয়ে ছেলেটার এই অবস্থা, এখনো সময় আছে, ছেলেকে বোঝাও। ঠিক আছে, আমি আজ ওকে বুঝিয়ে বলবো যেন কাল থেকেই দোকানে বসে। তাকে বলবে সে যদি দোকানে হাত না দেয় তাহলে আরো কর্মচারী লাগবে, যার খরচ বহন করা আমার পক্ষে সম্ভব না। আমার মনে হচ্ছে ওকে কোনোভাবে অনুপ্রাণিত করতে পারলে ও নিজে থেকেই দোকানে বসবে। ও মনের দিক থেকে অনেক ভালো ছেলে। সে মনের দিক থেকে ভালো, এতে লাভ নেই, তাতে মাছ বিক্রি হবে না। তারপর মকবুল বাড়ি থেকে বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে। একটি ব্যস্ত গ্রাম্য মাছ বাজার। দোকানের সহকারী মদন মাছ বিক্রিতে ব্যস্ত। মকবুল দোকানে প্রবেশ করলেন। আজকে কেমন চলছে মদন? ভালোই চলছে কাকা, কিন্তু কিন্তু কি? কিছু ক্রেতা মান নিয়ে অভিযোগ করতেছে। তারা বলে যে মাছগুলা দেখতে নাকি তেমন টাটকা নয়। কে বলে আমাদের মাছ বাজারে সবচেয়ে টাটকা? যা শুনলাম কাকা, আমার মনে হচ্ছে ওদের কেউ কেউ রতনের নতুন দোকানে যাচ্ছে, তার মাছ নাকি দেখতে খুব টাটকা। রতন? ছেলেটার কোনো অভিজ্ঞতা নেই, আমরা দেখবো সে কতক্ষণ বাজারে টেকে। রতন বাজারের নতুন মাছ ব্যবসায়ী। কিভাবে তিনি মাছ ব্যবসায় আসলেন চলুন জেনে নিই। ছোট্ট একটি ঘরে রতন ও তার দাদিমা বাস করতেন। একদিন, দাদি, আমি মাছের ব্যবসা শুরু করতে চাই। অন্যের বাড়িতে কাজ করি, তারা খুব কম বেতন দেয়, আমি নতুন কিছু শিখতে চাই। কিন্তু রতন, ব্যবসা শুরু করার মতো টাকা তো আমাদের কাছে নেই। তুই কিভাবে মাছ এবং সরঞ্জাম কিনবি? জানি না, তবে বাকিতে কিছু মাছ তুলে বাজারে বিক্রি করব। এখন শুধু সরঞ্জাম কেনার জন্য কিছু টাকার প্রয়োজন। ঠিক আছে দাদু, টেনশন করিস না, আমরা একটা উপায় বের করে ফেলব। হয়তো আমরা আমাদের প্রতিবেশীর কাছে একটি ছোট ঋণ নেব। ধন্যবাদ দাদি, আমি কথা দিচ্ছি আমি তোমাকে হতাশ করব না। এভাবেই রতন মাছের ব্যবসায় আসেন। একদিন সন্ধ্যায় মকবুল তার স্ত্রী কণা এবং মানিকের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন। মানিক, তোকে দোকানে সাহায্য করতে হবে, আমার একা একা করতে অনেক কষ্ট হচ্ছে, তোর এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমি মাছের দোকানে বসতে চাই না বাবা, এটা খুব বাজে কাজ। তাছাড়া মদন তোমাকে সাহায্য করার জন্য তো আছে, আমাকে কেন প্রয়োজন? মানে আমরা একটা পরিবার, আমাদের সবার একসাথে কাজ করতে হবে। ঠিক আছে, কাল যাব, আমি কিন্তু সন্ধ্যের আগে বাসায় চলে আসব। শুধু মন দিয়ে একদিন দোকানে বস, দেখবি বাড়ি আসতে মনই চাইবে না। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব। পরের দিন মানিক মদনের সাথে সকাল সকাল দোকানে চলে যায়। নতুন মাছ আসা মাত্রই মদন দেখতে পেলেন মানিক মাছে কিছু মেশাচ্ছে। আরে আরে, কি কি করছো মানিক? মাছটা যেন টাটকা থাকে, দেখতে যাতে চকচক করে সেই ব্যবস্থাই করছি। কিন্তু এটা কি নিরাপদ? এটা খেয়ে আবার মানুষ মারা পড়বে না তো? এটা খেলে মানুষের কি হবে এত কিছু ভাবার দরকার নেই, আমার কাজ আমাকে করতে দাও। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তারপর মকবুলের দোকানে প্রচুর মাছ বিক্রি হলো এবং অনেক টাকা লাভ হলো।
অন্যদিকে রতনের দোকানে একটা মাছও বিক্রি হলো না। তারপর সন্ধ্যায় রতন হতাশ হয়ে বাড়ি ফিরছেন। পথে এক দরবেশের সাথে তার দেখা হলো। হে যুবক, এত দুঃখ কেন তোমার? দরবেশ বাবা, আমি মাছের ব্যবসা শুরু করার চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। আমার কাছ থেকে কেউ মাছ কেনে না। তারা সব সময় মকবুলের দোকানে যায়, আর তার মাছ সব সময় টাটকা দেখায়। আমি বুঝতে পারছি না সে কিভাবে মাছ টাটকা রাখে। এই নাও, এই জল তুমি তোমার মাছের গায়ে লাগিয়ে দেবে। এটা মাছ বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তোমার ব্যবসার উন্নতি হবে। ধন্যবাদ দরবেশ বাবা। আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করতে পারি? এটাকে ভালোভাবে ব্যবহার করো আর তোমার লেনদেনে সৎ হও, সেটাই যথেষ্ট হবে আমার জন্য। দরবেশের কথা মতো রতন মাছের গায়ে জল ছিটিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই রতনের মাছের দোকান জমজমাট হয়ে উঠল। রতন, তোমার মাছগুলো সব থেকে টাটকা ভায়া। আমি এমন ভালো মাছ কোথাও দেখি নাই গো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন থেকে আপনার মাছই কিনবো। আপনার মাছের দামও কম, মানও ভালো। ধন্যবাদ, অনুগ্রহ করে আবার আসবেন। তারপর সন্ধ্যায় রতন বাড়ি ফিরে আসে। কি রে দাদু ভাই, আজকে তো দেখি অনেক খুশি তুই। তোর কঠোর পরিশ্রমের কারণে আজকে অনেক টাকা লাভ হয়েছে। সবই দরবেশের পরামর্শে দাদি, আর আমার উপর তোমার বিশ্বাসের কারণে এটা সম্ভব হয়েছে। পরের দিন সকালে মকবুলের দোকানে অল্প কিছু ক্রেতা উপস্থিত। কি হচ্ছে মদন? মানুষ কেন কিনছে না? দোকান তো প্রায় খালি। ওরা বলতাছে রতনের মাছ টাটকা এবং বড়, তার দোকান থেকেই নাকি এখন সবাই মাছ কিনে। এমন সময় একজন ক্রেতা মকবুলের দোকানে আসে এবং বলতে শুরু করে, কাকা, পরশুদিন আপনার দোকানের মাছ খেয়ে পরিবারের সবাই ডায়রিয়াতে ভুগতেছি। তারপর মদন মকবুলের মাছে ওষুধ মেশানোর বিষয়টা খুলে বলে। বাবা, আমি শুধু চেয়েছিলাম যেন মাছগুলো তাজা টাটকা থাকে। আমি এমনটা ঘটাতে চাইনি। কাকা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন ক্রেতাদের ফিরে পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। আমি দুঃখিত বাবা। ক্রেতাদের ফিরে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই করব। তোমার কিচ্ছু করতে হবে না। আগের থেকে আরো ভালো মানের মাছ আমাদের দোকানে রাখতে হবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ মদন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে আসলেন। বাড়িতে এসেই মানিক তার বাবাকে বলতে শুরু করলো, আমি দুঃখিত বাবা। আমি বুঝতে পারিনি যে আমার কর্মের এমন পরিণতি হবে। এমন কাজ আর কখনো করবে না বাবা। সব সময় মনে রাখবে, শিক্ষা এবং সততা সাফল্যের চাবিকাঠি। আমি কথা দিচ্ছি মা, এখন থেকে দোকানে বাবাকে সঠিকভাবে সাহায্য করব। মকবুলের দোকান আবারও ভালো চলা শুরু করেছে, আর মানিকও অনেক পরিশ্রম করে চলেছে। দেখ বাবা, আমাদের গ্রাহকরা আবার ফিরে আসা শুরু করেছে, কারণ তারা আবার আমাদের বিশ্বাস করে নিয়েছে। ধন্যবাদ বাবা, আমি সাহায্য করতে পেরে খুশি। আমি শিখেছি যে সততা সর্বদা সর্বোত্তম নীতি। মকবুল এবং তার ছেলের কথা শুনে রতনও তাদের কাছে আসলেন এবং বললেন, দরবেশ বাবাকে ধন্যবাদ। আমরা এখন ভালো আছি। তার পরামর্শ আমার জীবন বদলে দিয়েছে। তখন দরবেশ সেখানে হাজির হলেন এবং বললেন, মনে রেখো, সততা এবং পরিশ্রম সব সময় ফল দেয়, কখনো ভুলো না সেটা। ধন্যবাদ দরবেশ, আমরা আপনার কথা মনে রাখব। ভালো, এখন যাও এবং উন্নতি চালিয়ে যাও। তোমাদের গ্রাম সমৃদ্ধ হোক। তারপর দরবেশ হাওয়ায় মিশে গেল